ধরেই নিয়েছেন ইনি। বড় রকমের কৌতুক করছেন ডক্টর সারাসিন। অনেকক্ষণ পর উত্তেজনা একটু করে কমে আসতেই আবার শুরু করলেন সারাসিন। অবশ্য একটা পরিকল্পনা আছে আমার মাথায়, যদি দয়া করে শুনতে চান তো বলি। হঠাৎ গজিয়ে ওঠা কোটিপতি বিজ্ঞানীর পরিকল্পনা শোনার জন্যে উৎকণ্ঠ হয়ে রইল ঘরের প্রত্যেকটি লোক। পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে ঘর জুড়ে। শুরু করলেন সারাসিন। বন্ধুগণ, মানুষ মরণশীল। অসংখ্য অস্বাভাবিক কারণে মারা যায় মানুষ। তার মধ্যে জরা ব্যাধি একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তার মধ্যে অসুখ বিসুখ বেশি হবার সবচেয়ে বড় কারণটি হলো আমাদের শহর পরিকল্পনায় স্বাস্থ্যবিধির অব্যবস্থা। বিশুদ্ধ পানি এবং বাতাস সরবরাহের শোচনীয় অবস্থার জন্যই সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে লাখ লাখ শহরে মানুষ। মহামারীর কবলে পড়ছে। পঙ্গু দুর্বল স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা লোকেরা আরও বোঝা হয়ে দাঁড়াচ্ছে সমাজের। সুতরাং দেখা যাচ্ছে সুস্থ জীবন ধারণের জন্য বিশুদ্ধ পানি ও হাওয়ার একান্ত প্রয়োজন আমাদের। কিন্তু এই জিনিস আমরা পাচ্ছি কই? তাহলে আসুন না, শহরের মানুষের স্বাস্থ্য রক্ষার দিকে মন দিই আমরা প্রথমেই। আসুন, বৈজ্ঞানিক ভিত্তির উপর আমরা একটা আদর্শ নগরী প্রতিষ্ঠা করি। আসুন, মিলেমিশে প্রত্যেকের মানসিক দৈহিক শক্তিকে একত্রিত করে একটা আদর্শ নগরী প্রতিষ্ঠা করি আমরা। আসুন, দিকে দিকে ছড়িয়ে দিই আদর্শ শহর প্রতিষ্ঠার বাণী। সবাইকে দীক্ষিত করি এক মন্ত্রে। হাততালি আর চেঁচামেচির চোটে ঘরের ছাদ ভেঙে পড়বে বলেই মনে হলো ডক্টর ওভিডিয়াসের। আনন্দ উত্তেজনার চোটে নিজেদের মধ্যে কর্মোদনের ধুম লাগিয়ে দিলেন বিজ্ঞানীরা। তারপর এগিয়ে এসে ঘিরে ধরলেন ডক্টর সারাসিনকে। কয়েকজনকে মিলে চেয়ার শুদ্ধ তাকে মাথায় তুলে নাচতে শুরু করলেন। বহু অনুনয় বিনয়ের পর অতি কষ্টে আবার আগের জায়গায় ফিরে এলেন সারাসিন। খানিকটা ধাতস্থ হয়ে নিয়ে আবার উঠে দাঁড়ালেন। তার কথা এখনো শেষ হয়নি। বন্ধুগণ, বুঝতে পেরেছি আদর্শ নগরী প্রতিষ্ঠায় সবাই একমত, কিন্তু কাজটা খুবই কঠিন। মনের চোখে দেখতে পাচ্ছি আমি আশ্চর্য সুন্দর সেই মডেল টাউনকে। দেখতে পাচ্ছি সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি বিরাজ করছে ওই শহর জুড়ে। দুনিয়ার সমস্ত ভাষায় সমস্ত পত্রিকা লেখা হচ্ছে। দিকে দিকে ছড়িয়ে পড়ছে এর খবর। পৃথিবীর সব অঞ্চল থেকে দলে দলে আসছে মানুষ ওই মডেল টাউনে ঠাঁই নিতে। আসছে নিরাশ্রয় মানুষ, উদ্বাস্ত মানুষ, সৎ মানুষ। আসছে বিদেশি আক্রমণে পরাভূত নির্বাসিত দুর্ভাগা মানুষ। তাদের আমরা কাজ দেব আদর্শ শহরে। তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে আরও উন্নত করব অত্যাচার্য ওই মডেল টাউনকে। ওই সব মানুষের আত্মশক্তি সোনার উপর চাইতেও মূল্যবান। আদর্শ বিদ্যালয়, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করব আমরা এই শহরে। সার সত্য শেখাবো দেশের যুব সমাজকে। সত্যিকারের জ্ঞান দেব তাদের। বলিষ্ঠ করব দেহকে। বুদ্ধিতে প্রসারিত করব মন, যেন পঙ্গু না হয়, মুমূর্ষ না হয় আমাদের ভবিষ্যৎ বংশধরেরা। বিদ্যুৎ শক্তি ছিল যেন ডক্টরের কথাগুলোর মধ্যে। বেড়েই চলেছে উত্তেজনা, বাড়ছে হট্টগোল, হিপ হিপ হুররে। আর এমনি সব নানা রকম আনন্দ ধ্বনির ঝড় বইল ঝাড়া 15 মিনিট ধরে। আস্তে করে চেয়ারে বসে পড়লেন ডক্টর সারাসিন। ভাবেই শহরের কল্পনায় তারও চোখ জ্বলছে। ঠিক এই সময় তার দিকে ঝুঁকে এলেন হিংসুটে গ্ল্যান্ডোভার।
কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, চমৎকার ফোন দিয়েছেন ডক্টর। অনেক খানদানি লোক আসবে আপনার শহরে, মানুষে মানুষে ছেয়ে যাবে। থাকতে হলে নিশ্চয় বাড়ি দরকার ওদের। শত শত দালান তৈরি করে ভাড়া দিলে কত টাকা আসবে ভাবুন। আমাকে কিন্তু ভাই একটা ভালো বাড়ি দিতেই হবে, আগে থেকেই বলে রাখলাম। হ্যাঁ, কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না সারাসিন। তার উঁচু আদর্শকে যে এভাবে নিচমনা নিয়ে ভাববেন গ্র্যান্ডওভার কল্পনাই করতে পারেননি তিনি। কড়া করে এর জবাব দিতে যাচ্ছেন সারাসিন। এই সময় উঠে দাঁড়িয়ে মানব হিতৈষী ডক্টরের মহৎ পরিকল্পনাকে সাধুবাদ জানালেন কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট। বললেন, এ ধরনের একটা মহৎ পরিকল্পনার সূত্রপাত ঘটল, তাই ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজকের এই ব্রাইটন হেলথ কনফারেন্স। আশ্চর্য, আজকের আগে এ ধরনের কোনো পরিকল্পনার কথা কোনো মানুষের মাথায় আসেনি কেন? এ তো যে কোনো সময় যে কোনো মানুষের মাথায় আসার কথা। যাই হোক, শেষ পর্যন্ত যে ডক্টর সারাসিনের মাধ্যমে বিধাতা আমাদের সুবুদ্ধির উদয় করলেন, তার জন্যে তাকে হাজার সেলাম। সর্বনাশা যুদ্ধ আর রক্তক্ষয়ী বিবাদ ঘটাচ্ছে মানুষ কোটি কোটি টাকা খরচ করে। সেই টাকাগুলো যদি মানুষের কল্যাণে ব্যবহার করা হতো, তো মানব সভ্যতাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যেত না। নিরর্থক মারামারি কাটাকাটির পেছনে টাকা না খাটিয়ে যে মানুষের সত্যিকার কল্যাণার্থে বিপুল টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর সারাসিন, তার জন্যে পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষের হয়ে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। কথা শেষ করার আগে একটা প্রস্তাব করছি। নতুন ওই মডেল টাউনের নাম রাখা হবে প্রতিষ্ঠাতা ডক্টর সারাসিনের নামে। আমার আর কিছুই বলার নেই। আসন নিলেন ভাইস প্রেসিডেন্ট। তুমুল হর্ষধ্বনির মাঝে প্রস্তাব পাশ হতে যাচ্ছে। এই সময় আবার উঠে দাঁড়ালেন সারাসিন। বললেন, দাঁড়ান দাঁড়ান, সিদ্ধান্ত নেওয়ার আগে আমার আর একটা কথা শুনুন। আমার পরিকল্পনার সঙ্গে আমার নাম যুক্ত হোক চাই না আমি। এতে নিজেকে ছোট মনে হবে আমার। গ্রন্থ থেকে ধার করে কিংবা গ্রিক ল্যাটিন ভাষায় নাম রাখা হোক, তারও পক্ষপাতী নই আমি। এতে বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে মডেল টাউন। আমার ইচ্ছে আমার দেশের নাম অনুসারে এই শহরের নাম রাখা হোক ফ্র্যাঙ্কভিল সিটি। হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাঙ্কভিল সিটি, ফ্র্যাঙ্কভিল সিটি। এক বাক্যে সম্মতি জানালো সবাই ডক্টর সারাসিনের প্রস্তাবে। ডক্টর সারাসিনের টাকা প্রাপ্তির সংবাদটা পৃথিবীর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়ে চলেছে। জার্মান নর্দার্ন গেজেট এর ৩য় পৃষ্ঠার ২য় কলামেও বের হলো খবরটা। জেনা ইউনিভার্সিটির প্রফেসর সুলোচ, বয়স ৪৫-৪৬-এর মাঝামাঝি, বলিষ্ঠ মজবুত শরীর, চওড়া চৌকো কাঁধ, কপালের উপর থেকে মাথার মাঝ পর্যন্ত বিশাল টাক, মাথার পেছন দিকে সনের মতো কয়েকগাছি চুল ঝুলে আছে। কপালের দুপাশের রগগুলো চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন। নীল চোখ দুটো দেখলেই বোঝা যায় মনের ভাব কখনো ও দুটোতে প্রকাশ পায় না। বড় বড় মুখ, স্বাভাবিকের চাইতে অনেক বড় দাঁত, পাতলা দীর্ঘ সংবদ্ধ ঠোঁট, কথা বলেন মেপে মেপে। প্রফেসরের চেহারা দেখে যে কোনো লোকই বিরক্ত হতে বাধ্য, কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সুলোচ্ছের। নিজের নিরানন্দ চেহারা নিয়েই যেন মহাখুশি তিনি। চেয়ারে বসে বসে ভাবছেন সুলোচ। এই সময় চাকর ঘরে ঢুকল। চোখ তুলে চাইলেন প্রফেসর। তারপর ম্যান্টল পিসে বসানো সুন্দর একটা দামি ঘড়ির দিকে তাকালেন। ঘরের সব কটা অসুন্দর জিনিসের মধ্যে এই ঘড়িটা সত্যিই বড় বেমানান। সময়টা
দেখে নিয়েই খেকিয়ে উঠলেন প্রফেসর। কটা বাজে খেয়াল আছে? 6:55। কতদিন না বলেছি ঠিক 6:30টার মধ্যে খবরের কাগজ আর ডাকে আসার চিঠিপত্র হাজির চাই আমি। কথা কানে যায় না। ফের যদি এরকম দেরি হয় তো যাও, ভাগো এখান থেকে। গজগজ করতে করতে টেবিলে কাগজ রেখে তৈরি হয়ে নতুন প্রবন্ধ লিখতে বসলেন প্রফেসর। পরের দিন ফিজিওলজিক্যাল রেকর্ডস পত্রিকায় ছাপা হবে প্রবন্ধটা। প্রবন্ধের শিরোনাম বাংলা করলে দাঁড়ায়, পুরুষানুক্রমিকভাবে কেন বিভিন্ন মাত্রায় অবক্ষয় দেখা দিচ্ছে সব ফরাসির মধ্যেই। একটানা লিখে রাত 12টার একটু পরে প্রবন্ধ শেষ করলেন প্রফেসর। একবার পড়ে নিয়ে শেষ পৃষ্ঠার তলার দিকে নাম সই করে সন্তুষ্ট হয়ে ঘুমোতে চললেন তিনি। কিন্তু শোয়ার আগে কি মনে করে বিছানায় পড়ে থাকা খবরের কাগজটা টেনে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন প্রফেসর। কাগজ দেখতে দেখতেই দারুণ ঘুম পেল তার। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে কাগজের 3য় পৃষ্ঠাটা উল্টালেন তিনি। খবরটা চোখে পড়ল ঠিকই। শিরোনাম সোনার পাহাড়ের উত্তরাধিকারী। ঘুমজড়িত চোখে পড়তে শুরু করলেন প্রফেসর। ল্যাঙ্গেভল নামটা বিদেশি ঠেকল, অথচ কেমন যেন চেনা চেনা। কাগজটা রেখে দিয়ে ব্যর্থ একটা মিনিট চিঠির মণিকোঠা হাতড়ালেন। তারপর ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে চোখ বুজলেন। ঠিক 5 সেকেন্ড পরেই প্রথমে মৃদু, তারপর জোরে নাক ডাকার আওয়াজ করে দরজায় উকি মেরে থাকা চাকরকে জানিয়ে দিলেন ঘুমিয়ে পড়েছেন তিনি। আস্তে করে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল চাকর। প্রফেসরের সঙ্গে সঙ্গে তার স্বপ্নলোকের অচিনপুরেও পৌঁছে গেল ল্যাঙ্গেভল নামটা। বোধহয় শরীর তত্ত্বের নিগ্রহ কারচুপির জন্যই। স্বপ্নতত্ত্ব রহস্য নিয়ে অনেক গবেষণা করেছেন প্রফেসর নিজেও, কিন্তু কোনো থই পাননি। সারা রাতই প্রফেসরের সঙ্গে লুকোচুরি খেলল নামটা। পরদিন সকালে ঘুম ভাঙার পরও নিজের অজান্তেই নামটা বারবার আওড়াতে লাগলেন প্রফেসর। হঠাৎ ধ্যান ভাঙল তার। ঘড়ির দিকে চেয়েই চমকে উঠলেন। অনেক বেলা হয়ে গেছে, ইউনিভার্সিটিতে যাবার সময় হয়ে গেছে। কিন্তু ঘোর কেটে যাবার পরও নামটা ছাড়ল না প্রফেসরকে। ছো মেরে গতকালের কাগজটা তুলে নিলেন সুলুচ্ছ। বাঁ হাতে কপালের দুপাশের রগ দুটো টিপে ধরে আগাগোড়া খবরটা আবার পড়লেন তিনি। আস্তে আস্তে যেন মগজের কোষে কোষে আলোড়ন তুলে আলো ছড়িয়ে পড়তে শুরু করলো। হঠাৎ কথাটা মনে পড়ে গেল তার। মনে পড়ার সঙ্গে সঙ্গে আর ড্রেসিং গাউন গায়ে জড়ানোর ধৈর্য রইল না প্রফেসরের। ছুটে ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। একপাশে দেয়ালে ঝোলানো ছোট্ট ছবিটা নামিয়ে আনলেন। ড্রেসিং গাউনের প্রান্ত দিয়েই মুছে ফেললেন বাঁধানো ছবির ওপরের কাজ। ঠিক প্রফেসরের চোখেই চেয়ে আছে যেন অপূর্ব সুন্দরী এক তরুণী। বাঁধানো ছবির উল্টো পিঠটা দেখলেন প্রফেসর। জার্মান ভাষায় লেখা শব্দগুলো কালের অবক্ষয়ে আবছা হয়ে গিয়েছে, কিন্তু পড়া যায় কোনো মতে। পড়লেন প্রফেসর, থেরেসা ছুলুচ্ছ, অর্থাৎ বিয়ের আগে ছিলেন মিস থেরেসা ল্যাঙ্গেভল। বিড়বিড় করে আওড়ালেন প্রফেসর। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই দিনই সন্ধ্যার ট্রেন ধরে রওনা হলেন তিনি। 4 নভেম্বরের 6 তারিখে চেরিং ক্রস স্টেশনে পৌঁছলেন প্রফেসর ছুলুচ্ছ সকাল 7টায়। 94 নম্বর সাউথ হ্যাম্পটন রোডে এসে হাজির হলেন সেই দিনই দুপুরে। মেহগনি কাঠের বিশাল টেবিলের সামনে বসে আছেন আইনবিদ শার্প। ঘরটা সাদাসিধে। মেঝেতে ফেল্ট কার্পেট, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা চামড়ায় মোড়া চেয়ার। প্রফেসরকে বসতে বলে ব্যস্ত আইনবিদদের ভাব দেখাবার জন্যে
খামোখায় কাগজপত্র ঘাঁটতে শুরু করলেন শার্প। মিনিট কয়েক জরুরি দলিল নিয়ে তন্ময় হবার ভান করলেন। ওদিকে না বসে ঠায় দাঁড়িয়ে রইলেন প্রফেসর। অনেকক্ষণ পর লম্বা হাঁপ ছেড়ে বললেন আইনবিদ, আমি খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। সময় একেবারেই নেই। মিনিট তিনেক সময় দিতে পারি। যা বলার সংক্ষেপে বলে ফেলুন। আইনবিদের অভ্যর্থনার ধরনে বিন্দুমাত্র ঘাবড়ে গেলেন না প্রফেসর। মৃদু হেসে বললেন, আমার কথা শোনার পর আরও কয়েক মিনিট সময় দিতে পারবেন, জানি আমি। বলে ফেলুন না, কি বলবেন? বার্লি ডুকের জাকুইস ল্যাঙ্ঘেভলের উত্তরাধিকার সম্পর্কে সামান্য আলোচনা করতে এসেছি। তার বড় বোন থেরেসা ল্যাঙ্ঘেভলের নাতি আমি। আমার দাদু মার্টিন সুলোচ্ছের সঙ্গে 1792 সালে বিয়ে হয় দাদিমার। ব্রান্সউইকের সেনাবাহিনীতে তখন দাদু সার্জন। 1814 সালে মারা যান তিনি। বিয়ের পর ছোট ভাইয়ের কাছ থেকে মোট 3খানা চিঠি পান দাদিমা। 3খানা চিঠি আছে আমার কাছে। আইনসম্মত দলিল আছে আমার জন্ম আর কুলপুঞ্জি সম্পর্কে। খুব কম কথা বলা প্রফেসরের স্বভাব, কিন্তু এই মুহূর্তে যেন খই ফুটতে শুরু করলো তার মুখে। সবই ডক্টর সারাসিনের বিরুদ্ধে। তার বক্তব্য, জার্মান জাতি দুনিয়ার আর সব জাতির চেয়ে অনেক অনেক বড়। এই টাকার পাহাড় লুটে নিয়ে ফরাসিদের সেবায় লাগাবে একটা অপগণ্ড ফরাসি, এ তিনি কিছুতেই হতে দিতে পারেন না। যদি দাবিদার একজন জার্মান হতো, কিছুতেই এগিয়ে আসতেন না প্রফেসর সুলুচ, ইত্যাদি ইত্যাদি। বলেই চলেছেন প্রফেসর ল্যাঙ্ঘেভলের নিকট আত্মীয় তিনি। তুলনামূলকভাবে অনেক দূর সম্পর্কের আত্মীয় ডক্টর সারাসিন। কাজেই দাবিদার হিসেবে তার দাবি তেমন জোরালো নয়। কিন্তু অন্য কথা ভাবছেন ধুরন্ধর আইনবিদ শার্প। মনে মনে একটা মতলব আঁটলেন। দুই দাবিদারের মধ্যে মধ্যস্থতা করে ল্যাঙ্ঘেভলের টাকার একটা অংশ পকেটে ফেলার মধ্যে কোনো অন্যায় দেখলেন না তিনি। কথার জাল বিছালেন শার্প। সারাসিনের দাবি কতটা জোরালো একটু বেশি করেই প্রফেসরকে শোনালেন তিনি। জানালেন, দাবি নিয়ে কোর্টে গেলে সারাসিনের ধারে কাছেও দাঁড়াতে পারবেন না সুলুচ। বোকা নন সুলুচ। শার্পের ইঙ্গিতটা পরিষ্কার বুঝলেন তিনি। শার্পকে বোঝালেন না কোর্টে যেতে চান না তিনি। এত বড় একটা আইনবিদের আইনের একটা প্যাসি সারাসিনকে ধসিয়ে দিতে সক্ষম। বিনীত হাসলেন শার্প। প্রফেসরের ব্যাপারটা ভেবে দেখবেন তিনি, কথা দিলেন। এদিকে 3 মিনিটের জায়গায় যে 30 মিনিট পেরিয়ে গেছে খেয়ালই নেই তার। টেলিগ্রাম করে পরদিনই ডক্টর সারাসিনকে ডেকে আনলেন আইনবিদ শার্প। প্রফেসর সোলুসের কথা জানাতেই কি যেন ভাবলেন সারাসিন। তারপর সরল মনে স্বীকার করলেন, 2-1 পুরুষ আগে তার বংশের একজন মহিলা এক জার্মানকে বিয়ে করেছিলেন। নামটা অবশ্য ঠিক মনে নেই তার। ডক্টর সারাসিনের সরল স্বীকারোক্তি শুনে তো শার্প অবাক। অন্য দাবিদার আছে শুনেও যে তারই সপক্ষে কথা বলতে পারে কোনো লোক, তার আইন ব্যবসায়ী জীবনে এই প্রথম জানলেন। ডক্টরকে বোঝাতে শুরু করলেন তখন ধরিবাজ আইনবিদ। জানালেন, যদি মামলা ঠুকে দেয় প্রফেসর সুলুচ, তো একেবারে শূন্য হাতে ফিরতে হবে ডক্টরকে। অবশ্য উত্তরে আবার মামলা করতে পারেন ডক্টর, কিন্তু এই মামলা কবে শেষ হবে তার ঠিক নেই। এ ধরনের একটা মামলার কথাও ডক্টরকে শোনালেন শার্প। মামলাটা নাকি 83 বছর চলে শেষে দুপক্ষেরই টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দাবি আদায় করে নিতে পারেনি কেউ। ডক্টর আর প্রফেসরের মামলারও এই পরিণতি হতে পারে। চুপচাপ শার্পের কথা শুনলেন ডক্টর। ভেতরে ভেতরে দমে গিয়েছেন তিনি ভীষণভাবে। তার মডেল টাউনের স্বপ্ন বুঝি স্বপ্নই থেকে গেল।
আস্তে করে জিজ্ঞেস করলেন তিনি। তাহলে কি করতে বলছেন আমাকে? অনেক কিছুই করার আছে, অভয় দিলেন শার্প। ব্রিটিশ আইন খুবই ভালো হলেও সমান ধীর। তবে হ্যাঁ, বছর 50 পরে হলেও টাকাটা প্রফেসর সুলচ্ছই পাবেন। কথা শুনে তো আরও ভরকে গেলেন ডক্টর। আইনবিদের অফিস থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলেন তিনি, মামলায় নেমেই বা কী লাভ। ওদিকে আবার সুলচ্ছকে ডাকিয়ে আনলেন শার্প। গড়গড় করে কাঁচা মিথ্যে কথা বলে গেলেন। ডক্টর নাকি প্রফেসরের দাদিমার নামই শোনেননি। কথায় কথায় আসল কথাটা বুঝে গেলেন সুলুচ্ছ। সোজা কথায় এলেন। ফ্রেঞ্চ ডক্টরের সঙ্গে রফা করতে হলে আপনাকে কত দিতে হবে? এত সোজাসাপটা প্রশ্ন আশা করেননি আইনবিদ। চমকে উঠলেন তিনি, কিন্তু তবু পরিষ্কারভাবে প্রফেসরের প্রশ্নের কোনো জবাব দিলেন না। অফিস থেকে বেরিয়ে এলেন প্রফেসর। বুঝে গেছেন তার দাবি ঢোপে টিকবে না, তবে আইনবিদ ইচ্ছা করলে কিছু পাইয়ে দিতে পারে তাকে। তারপরের দিন আবার সারাসিনকে ডাকিয়ে আনলেন শার্প। ডক্টরের নির্বিকার মুখ দেখে স্যাৎ করে উঠল আইনবিদের কলজে। তবে কি বেশি মোচড় দিতে গিয়ে কমিশন তো বটেই, অত বড় পার্টিও হারালেন। তাড়াতাড়ি বলে উঠলেন তিনি, রফা করতে রাজি হয়েছেন জার্মান প্রফেসর আপনি? এই চিন্তাই করছেন ডক্টর। এক কথায় রাজি হয়ে গেলেন তিনি। খুশি হলেন আইনবিদ শার্প। দুই পক্ষই পুরো নির্ভর করছে এখন তার উপর। ইচ্ছে করলে তখনই মীমাংসা করে দিতে পারতেন ব্যাপারটা, কিন্তু তা সত্ত্বেও আরও দিন সাথে ঘোরালেন প্রফেসর আর ডক্টরকে। ঠিক সময়ে দুজনকে চিঠি লিখে আসার অনুরোধ করলেন শার্প। নির্দিষ্ট দিনে একজন ব্যাংকারকেও হাজির রাখলেন। ভদ্রলোকের নাম স্টেবলিং। গোপনে অন্য রুমে ডেকে নিয়ে গিয়ে প্রফেসর আর ডক্টরকে জানালেন শার্প তাদের দুজনের দুঃখে প্রায় কেঁদে ফেলার অবস্থা হয়েছে নাকি ব্যাংকার স্টেবলিংয়ের। তাই 10 লক্ষ পাউন্ড রেখে, না শার্পের জন্যে নয়, নিজের জন্যে বাকি 2 কোটি সমান ভাগে ভাগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভদ্রলোক। এক কথায় রাজি দুই দাবিদার। যথাসময়ে কন্ট্রাক্ট সই করে প্রত্যেককে 1 কোটি পাউন্ডের চেক হাতে নিয়ে বেরিয়ে এলেন ব্যাংক থেকে। এবার পরিকল্পনা অনুযায়ী ডক্টরের মডেল টাউন স্থাপনের পালা। সারাসিনের পরিকল্পনার কথা শুনেছেন সুলুচ্ছ। তার মতে একেবারে গোল্লায় যাবে ডক্টরের পরিকল্পনা। নিজে রসায়নবিদ সুলুচ্ছ। বিস্তর নিবন্ধতে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি জার্মান জাতটা দুনিয়ার সেরা জাত। শিগগিরই সমস্ত জাতির সম্রাট হয়ে সবার ভাগ্য নির্ধারণ করবে জার্মানরা। দাদুর সঙ্গে দাদিমার বিয়ে দিয়ে বন্দোবস্তটা বিধাতাই করে দিয়েছেন। তার মতে সারাসিন আর তার নিজের মধ্যে দিয়ে ফ্রান্স আর জার্মানির ভাগ্য নিয়ন্ত্রণ করবেন স্রষ্টা। সুলুচ্ছকে দিয়েই ধ্বংস করাবেন ফরাসিদের। ইতিমধ্যেই কায়দা করে বোকা ফরাসিটার অর্ধেক টাকা বাগানো গেছে। এই টাকা দিয়েই ধ্বংস করতে হবে তাকে আর তার দেশ ফ্রান্সকে। সারাসিনের মতলব আরও ভালো করে বোঝার জন্যে পরপর কয়েকটা কংগ্রেস অধিবেশনে হাজির রইলেন প্রফেসর সুলুচ্ছ। মডেল টাউন স্থাপনের সমস্ত খুঁটিনাটি শুনলেন মনোযোগ দিয়ে। দিন কয়েক পরেই প্রফেসর সুলুচ্ছ এর অধিবেশনের কথা কানে এলো সারাসিনের। প্রফেসর নাকি এমন এক দুর্ভেদ্য নগরী সৃষ্টি করবেন যাতে আত্মগোপন করে থেকে নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব হবে ফ্র্যাঙ্কভিলের মতো শহরকে। নতুন একটা দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে তুলে ধরার মতলব এঁটেছেন প্রফেসর সুলুচ্ছ। পরিষ্কার বুঝলেন ডক্টর সারাসিন। আসলে ইঙ্গিতে তাকে হুমকি দিল সুলুচ্ছ। চিঠি লেখার সময় ম্যাক্সকে জানালেন তিনি ব্যাপারটা। সব শেষে লিখলেন, দুঃসাহসী, উৎসাহী, শক্তিমান, বাস্তব বুদ্ধিসম্পন্ন যুবক শুধু মডেল টাউন প্রতিষ্ঠার জন্যই না, প্রতিরক্ষার জন্যও দরকার। 5 দীর্ঘ 5 বছর পর যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের 10 লিগ
ব্রিটিশ এবং আমেরিকানদের মতে লিগে 3 মাইলের কিছু কম বা বেশি। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারির মতে দেশকাল অনুযায়ী লিগের পরিমাণ এক এক রকম। কারো কারো মতে 1 লিগ এমনকি 4 থেকে 6 মাইলও হতে পারে। প্রশান্ত মহাসাগরের 10 লিগ দূরে ওরিগাও এর উত্তরে এক টুকরো পাহাড় ঘেরা অঞ্চল। পাহাড়ের পাদদেশে অবস্থিত জায়গাটার বাইরের দিক অত্যন্ত মনোরম। তলায় রয়েছে এর অফুরন্ত কয়লা আর কাঁচা লোহার ভাণ্ডার। আগে একেবারে নিস্তব্ধ ছিল, কিন্তু বেগম গোকুলের সম্পত্তি পাওয়ার 5 বছর পরে এখন একেবারে জীবন্ত হয়ে উঠেছে জায়গাটা। পাশ দিয়ে গেলে কানে ভেসে আসবে কলে চলা হাতুড়ির একটানা একঘেয়ে জোর ঠং ঠং আওয়াজ। পায়ের নিচে প্রায়ই কেঁপে কেঁপে উঠবে মাটি। পরীক্ষামূলক বারুদ বিস্ফোরণের ফলেই ঘটে এমনটা। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাই আর কয়লা গুঁড়োর স্তূপ। কয়লায় কালো পথঘাট, ছোটখাটো কৃত্রিম পাহাড় সৃষ্টি করে জায়গায় জায়গায় পড়ে আছে ধাতুর গাদ। আগাছায় ঢাকা পড়ার অবকাশ পায়নি মানুষের তৈরি এই পাহাড়। যেখানে সেখানে দেখা যায় বড় বড় গুহামুখ। উকি দিলে দেখা যায় নিকোষ কালো আধারের দেশে গিয়ে হারিয়ে গেছে সুড়ঙ্গগুলো। লোহা আর কয়লা খনিতে ঢোকার পথ ওগুলো। মাঝে মধ্যে কোনো কোনো গুহামুখের চারধারে কাটাগুল্ম জন্মে থাকতে দেখা যায়। ওগুলো পরিত্যক্ত খনি। বাতাস এখানে ভারী হয়ে থাকে কয়লার ধোঁয়ায়। কোনো কীটপতঙ্গের ছায়াও দেখা যায় না এখানে। ভুলেও উড়ে আসে না কোনো পাখি। আর প্রজাপতি দেখার ভাবনা তো এখানে দিবাস্বপ্ন। এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়েই যেন জায়গাটার নাম রাখা হয়েছে স্টাল ফিল্ড বা ইস্পাত ক্ষেত্র। পর্বতে ঘেরা পাথুরে রুক্ষ অনুর্বর জায়গাটা ঘিরে 5 বছরেই গড়ে উঠেছে 18টা গ্রাম। প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ি কাঠের তৈরি, একরকম দেখতে। শিকাগোতে বাড়িগুলো তৈরি করার পর আস্ত এনে শুধু বসিয়ে দেয়া হয়েছে স্টাল ফিল্ডের আশপাশে। বিচিত্র দেখতে গ্রামগুলোর ঠিক মাঝখানে কয়লার স্তূপের ধার ঘেঁষে তৈরি করা হয়েছে কতগুলো অদ্ভুত পাকা বাড়ি। বিশাল দালানগুলো সব একই প্যাটার্নের। প্রত্যেকটা ঘরের দরজা জানালা সমান মাপে তৈরি। ছাদের রং টকটকে লাল। চারপাশ থেকে অট্টালিকাগুলোকে ঘিরে আছে সারি সারি চিমনি। সারাক্ষণ ওই চিমনির মুখ দিয়ে গল গল করে বেরিয়ে চলেছে কালো ধোঁয়া। কালো করে রেখেছে উপরের আকাশ। কখনো কখনো ধোঁয়ার মাথা ছাড়িয়ে চিমনির মুখ দিয়ে বেরিয়ে আসছে লকলকে আগুনের শিখা। সেই সঙ্গে শোনা যায় মেঘ গর্জনের মতো চাপা গুম গুম গুরু গুরু আওয়াজ। জার্মান প্রফেসর সুলুৎস এর ব্যক্তিগত সম্পত্তি এই স্টালটাট বা স্টিল টাউন। বেগম গোকুলের অর্ধেক সম্পত্তি লোহার কারবারে লাগিয়েছেন। জেনা ইউনিভার্সিটির ভূতপূর্ব কেমিস্ট্রির অধ্যাপক। মাত্র 5টি বছরের মধ্যেই নিজের অসামান্য প্রতিভাকে কাজে লাগিয়ে কামান শিল্পে পৃথিবীর সেরা হতে পেরেছেন প্রফেসর সুলুৎস। কামান তৈরিতে ঝুরি নেই প্রফেসরের। সরু, মোটা, ভারী, হালকা যে কোনো আকারের কামান তৈরি করে বিক্রি করেন তিনি রাশিয়া, তুরস্ক, রোমানিয়া, জাপান, ইতালি, চীনের কাছে। চোতের মতো টাকা আসছে, ফুলে ফেঁপে উপচে পড়ার জোগাড় হয়েছে প্রফেসরের ব্যাংক ব্যালেন্স। আর টাকার জোরেই আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায় যেন গড়ে উঠেছে এই ইস্পাত নগরী। ঠাঁই নিয়েছে এসে 30,000 শ্রমিক। এদের অধিকাংশই জার্মান।
কামানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় লোহা আর কয়লার অভাব নেই প্রফেসরের। নিজের খনি থেকেই তুলে আনেন এই দুটো কাঁচামাল। কারখানায় উৎকৃষ্ট মানের ইস্পাত তৈরি করেন। প্রফেসরের মতো এত ভালো জিনিস দুনিয়ার আর কোনো কামান নির্মাতাই সরবরাহ করতে পারে না। যত বড় আর ভারীই হোক, অর্ডার পাবার সঙ্গে সঙ্গে চকচকে অতি উন্নত মানের কামান তৈরি করে দেবেন তিনি। তাছাড়া মুখের কথার দাম আছে তার। ক্রেতাকে একটা দিনের জন্যে ঘোরাবেন না। যেদিন সাপ্লাই দেবার কথা ঠিক সেই দিনই দেবেন। কামান ঢালাইয়ের কারিগরিতে এমন কোনো গুপ্ত কৌশল আবিষ্কার করেছেন প্রফেসর যা অন্য জানে না। তার কামানের কিন্তু গুণ অনেক। এক, এত বড় কামান কেউ ঢালাই করতে পারেনি এর আগে। দুই, ছুটতে গিয়ে কখনো ফেটে চৌচির হয় না এই কামান। স্টালটাট ইস্পাতের জন্যেই এটা সম্ভব। বুঝতে পারে না বাইরের অন্য কামান কারিগররা। ইস্পাত তৈরির গুপ্ত ফর্মুলাটি নিয়ে বহু গল্প শোনা যায় মুখে মুখে, কিন্তু আসল ফর্মুলাটির নাগাল কেউ পায়নি। অত্যন্ত কড়া পাহারায় আগলে রাখা হয় স্টালটাটের বিশেষ ইস্পাত তৈরির ফর্মুলাটি। একটা কথা, স্টালটাটে কিন্তু স্বাধীনতা নেই কোনো কর্মচারী বা শ্রমিকেরই। গভীর পরিখা আর উঁচু দেয়াল দিয়ে ঘেরা পুরো শহরটা। যে কটা গেট আছে সব কটায় দিনরাত কড়া পাহারা। বাছাই করে গার্ড নিয়োগ করেছেন প্রফেসর। কাকপক্ষীটিরও তাদের চোখ এড়িয়ে স্টালটাটে ঢোকার জো নেই। বিশেষ সিলমোহর লাগানো বিভিন্ন পদস্থ কর্মচারীর কয়েকটা সইওয়ালা নির্দেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেবে না প্রহরীরা। মাসটা নভেম্বর। পাহাড়ের ওপাশ থেকে সবে উকি দিয়েছে ভোরের সূর্য। স্টিল টাউনের চকচকে ধাতব চিমনিতে পড়ে ঠিকরে ফিরে আসছে সোনালি সূর্যরশ্মি। অপূর্ব লাগছে দেখতে। এই সময় একটা গেটে এসে দাঁড়ালো একজন তরুণ শ্রমিক। হ্যাঁ, বিশেষ অনুমতিপত্র সঙ্গে আছে তার। প্রাথমিক বাধা পেরিয়ে ভিতরে ঢুকলো তরুণ। একটা সরাইখানায় জীর্ণ পোর্টম্যান্টো ব্যাগটা রেখে এগিয়ে চলল সে ভেতরের অন্য একটা গেটের দিকে। তরুণের চেহারাটা দেখার মতো। পেশিবহুল বলিষ্ঠ শরীর, ঘন বাদামি গোঁফজোড়া ব্যক্তিত্ব আরও বাড়িয়ে দিয়েছে তার। হালকা শীষ দিতে দিতে খুশি মনে এগিয়ে চলেছে সে। গেটের সামনে আসতে বাধা হয়ে দাঁড়ালো প্রহরী। মৃদু হেসে পকেট থেকে অনুমতিপত্র বের করল তরুণ। একবার দেখেই পথ ছেড়ে সরে দাঁড়ালো গার্ড। কাঠখোট্টা গলায় ঘোষণা করল একজন, সেকশন কে, 9 নম্বর রাস্তা, 743 নম্বর কারখানা। ফোরম্যান সেলিগম্যানের সঙ্গে দেখা করবে। ডানের ঘোরানো রাস্তা ধরে সোজা চলে যাও। কে? সীমান্তে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই সেলিগম্যানকে দেখিয়ে দিবে। নিয়ম জানো তো? শিখে এসেছ? নিজের সেকশন ছাড়া অন্য কোথাও ঘুরঘুর করলেই ঘাড় ধরে বের করে দেবে। আবার এগিয়ে চলল তরুণ। চলতে চলতেই চারপাশে সবকিছু দেখে নিচ্ছে। গরুর গাড়ির চাকার ছকে নির্মিত হয়েছে স্টিল টাউন। চাকার স্পোকের ফাঁকে ফাঁকে রয়েছে এক একটা সেকশন। পরীক্ষা এবং প্রাচীর দিয়ে এক সেকশন থেকে অন্যটাকে পুরো আলাদা করে রাখা হয়েছে। কে সীমান্তে এসে রাস্তার পাশে গেটের সামনে দাঁড়ালো তরুণ। পাথরের গায়ে খোদাই করে আঁকা হয়েছে বিশাল কে অক্ষরটি। এখানে আরও কড়া পাহারা। অনেকগুলো পদক ঝুলছে গার্ডের বুকে। অনুমতিপত্র শুধু দেখেই ছেড়ে দিল না এই গার্ড। নিজের নামে সিলমোহর বসিয়ে সই করে দিল।
তারপরে বলল, বায়ে 9 নম্বর রাস্তা। অবশেষে সেকশনে এসে পৌঁছল তরুণ চমিক। দানবীয় কলকবজার তুমুল শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। অগুন্তি দরজা হা করে খুলে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল ধূসর অট্টলিকা। 5 মিনিটে 9 নম্বর রাস্তায় পৌঁছে গেল তরুণ। আরও কয়েক মিনিট লাগলো 743 নম্বর কারখানার একটা ছোট্ট অফিস ঘরে পৌঁছতে। সামনের টেবিলে কাগজপত্র, বই খাতা আর ছোটোখাটো যন্ত্রপাতির সামনে গম্ভীর মুখে বসে আছে ফোরম্যান সেলিগম্যান। সালাম করে অনুমতিপত্রটা বাড়িয়ে ধরল তরুণ। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তরুণকে দেখল ফোরম্যান, তারপর চাইল সিলমোহর করা অনুমতিপত্রের দিকে। গম্ভীর গলায় বলল, লোহা পেটার কাজ। বয়স তো দেখছি খুবই কম, পারবে? বয়সের সঙ্গে কাজের কোনো সম্পর্ক আছে? মনে করি না আমি। গত 7 মাস ধরেই লোহা পিটছি। গায়ের জোরের সার্টিফিকেট দিয়েছেন নিউ ইয়র্কের ওভারসিয়ার। পরিষ্কার জার্মান ভাষায় গড়গড় করে কথা বলে গেল তরুণ, কিন্তু কথার টান লুকাতে পারল না ফোরম্যানের কাছে। তুমি আলসেশিয়ান? জিজ্ঞেস করল সে। সুইস। কাগজপত্রে লেখা আছে সব। পকেট থেকে প্রয়োজনীয় কাগজ বের করে দিল তরুণ। দেখে শুনে সন্তুষ্ট হলো ফোরম্যান। বলল, ঠিকই আছে। চলো কাজ বুঝিয়ে দিই তোমাকে। অনুমতিপত্র দেখে একটা রেজিস্ট্রি খাতায় তরুণের নাম লিখল ফোরম্যান জোহান। একটা নীল কার্ড বের করে দিল জোহানের হাতে। নম্বরটা দেখল তরুণ চমিক, 51,938। আবার বলল ফোরম্যান, রোজ সকাল কাটায় কাটায় 7টায় গেটে হাজির থাকবে। অনুমতিপত্র আর এই কার্ড দেখাবে। র্যাক থেকে তোমার নম্বর লেখা টোকেন নিয়ে ভেতরে এসে প্রথমে আমাকে দেখিয়ে যাবে। সন্ধ্যে 7টায় আবার ডিউটি শেষ করে ফিরে যাবার সময় র্যাকে রেখে যাবে টোকেনটা। মনে থাকবে? থাকবে। শহরেই থাকবো তো আমি। নিয়ম নেই, বাইরে থাকার ব্যবস্থা করে নেবে। খাওয়াটা অবশ্য শহরের ভেতরে 3য় শ্রেণীর ক্যান্টিনে পাবে। রোজ $1 মাইনে তোমার। বাড়বে 3 মাস পর পর। কাজে ফাঁকি তো বটেই। গোয়ার্তুমির একমাত্র শাস্তি, সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত। তাহলে আজ থেকেই কাজ শুরু করছো তো? অবশ্যই। ঠিক আছে, অর্ধেক বেলার মাইনে পাবে বলে জোহানকে ভেতরে নিয়ে গেল ফোরম্যান। বেশ চওড়া পথটা। ফোরম্যানের পেছনে পেছনে পথের শেষে ময়দানের মতো একটা বড় হলঘরে এসে দাঁড়ালো জোহান। যন্ত্রপাতির এত ছড়াছড়ি জীবনে দেখেনি সে। দুপাশে 2 সারিতে সাজানো উঁচু উঁচু থাম। কাচের ছাদ ফুঁড়ে আরও উপরে উঠে গেছে থামগুলো। এই একটা ঘরেই মোট 50টা চিমনি, 50টা পাডলিং ফার্নেসের সঙ্গে যুক্ত। জোহানের কাজ এই পাডলারেই। বিভিন্ন অদ্ভুত দৃশ্য এখানে। গলিত লোহার স্রোত, শোষ গর্জন, ফুলঝুরির মতো ঝরে পড়া অতি উজ্জ্বল ফুলকি, বিশাল হাতুড়ির কানে তালা লাগানো ঠুংঠাং, আগুন রঙা ফার্নেসের চোখ ধাঁধানো দীপ্তি। বুক কাঁপানো বিশালতার মাঝে নিজেকে বড় ক্ষুদ্র মনে হলো জোহানের। দৈত্যের মতো শরীর একজন পাডলারের। গঠন দেখেই বোঝা যায় অমানসিক শক্তি আছে ওই দেহের পরতে পরতে। 400 পাউন্ড ওজনের একটা লোহার বল তৈরি করার জন্যে ঘন্টার পর ঘন্টা চোখ ধাঁধানো দীপ্তি আর আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে হয় ওদের। এখানকার পাডলারদের কারো চাইতেই কম শক্তি ধরে না জোহান। দেখবার জন্যেই শার্টের আস্তিন গুটিয়ে একটা লোহার আকশি টেনে নিল। সে লোহার বল ঠেলতে শুরু করলো।
মিনিট দুয়েক দেখে সন্তুষ্ট হয়ে চলে গেল ফোরম্যান। সকালে বোধহয় খাওয়া হয়নি জোহানের, কিংবা প্রচণ্ড উৎসাহে অনিয়মিত কাজ করার দরুন কয়েক ঘন্টা পরেই ক্লান্ত হয়ে পড়ল সে। খবর চলে গেল উপরওয়ালার কাছে। চিফ ইঞ্জিনিয়ারের ঘরে ডাক পড়ল জোহানের। আরেক দফা তার কাগজপত্র পরীক্ষা হলো সেখানে। ইঞ্জিনিয়ারের প্রশ্নের জবাবে আমতা আমতা করে বলল জোহান, আসলে ব্রুকলিনে লোহা ঢালাইয়ের কাজ করেছি আমি, স্যার। বেশি মাইনের লোভে পাডলারের কাজ করতে চেয়েছিলাম। 35 বছরেও যে কাজ করা যায় না, 25 বছরে এসেছ তাই করতে। তা ঢালাইটা সত্যি জানা আছে তো? আছে স্যার, 2 মাস ফার্স্ট ক্লাসে ছিলাম। 3rd ক্লাস থেকে শুরু করো এখানে। অসাধারণ কপালের জোর তোমার, এত সহজে সেকশন বদলাতে পারলে। জোহানের অনুমতিপত্রের উপর কয়েক লাইন লিখে একটা তার বার্তা পাঠালো চিফ ইঞ্জিনিয়ার। তারপর বলল, এই সেকশনে আর নেই তুমি, ও সেকশনে যাও। খবর পাঠানো হয়েছে ওখানকার ইঞ্জিনিয়ারের কাছে। সাংঘাতিক রকম কড়াকড়ির মাঝে কে থেকে ও সেকশনে এসে পৌঁছলো জোহান। ঢালাই ঘরে আওয়াজ অনেক কম, রুটিন নিয়মে কাজকর্ম চলছে। এখানকার ফোরম্যান জানালো, এখানে শুধু ছোট কামান বানানো হয়, বড় ঢালাই চলে ফার্স্ট ক্লাসে। কারখানা ছোট্ট, তার মানে লম্বায় 450 ফুট, চওড়ায় 200। পাশাপাশি ফার্নেসের আকার হিসেবে 4টে, 8টা এবং 12টা কড়াই বসানো। সারি সারি উনুনে সব মিলিয়ে 200 কড়াই চাপানো আছে। জোহানের কাছে এই কাজ নতুন নয়। নিজের সমান উচ্চতার ওয়ার্ক মেট জুটিয়ে নিয়ে কাজে লেগে গেল। দিনের শেষে তার কাজ দেখে খুশি হলো চমিক সর্দার। আশ্বাস দিয়ে জানালো, এভাবে কাজ করতে পারলে শিগগিরই মাইনে বেড়ে যাবে জোহানের। ঠিক সন্ধ্যে 7টায় কাজ বন্ধ করলো চমিকেরা। অন্যদের সঙ্গে ওয়ার্কশপ থেকে বেরিয়ে এলো জোহানও। সরাইখানা থেকে নিজের পোর্টম্যান্টোটা নিয়ে গ্রামে চলে এলো। থাকার জায়গা খুঁজবে। বেশিক্ষণ খুঁজতে হলো না। অতি অল্প ভাড়ায় একজন মহিলার বাড়িতে পেইং গেস্ট হিসেবে জায়গা পেল সে। খাওয়ার পর অন্যান্য শ্রমিকদের মতো গুড়িখানায় না গিয়ে বাতি জ্বালিয়ে বসল জোহান। কারখানা থেকে আনা এক টুকরো লোহা নিয়ে আলোর সামনে উল্টে পাল্টে দেখল। তারপর ব্যাগ থেকে একটা খাতা বের করল। নানা রকম অঙ্ক আর ফর্মুলায় খাতার অর্ধেকটা ভরা। বাতির পাশে খাতা রেখে উবু হয়ে বসে লিখতে শুরু করলো জোহান সাংকেতিক ভাষায়। 10 নভেম্বর, স্টালটাট। নতুন কোনো বৈশিষ্ট্য নেই পাডলিংয়ে, শুধু 2 ধরনের তাপমাত্রা ব্যবহার ছাড়া। প্রশংসনীয়ভাবে স্কুপ পদ্ধতি ব্যবহার করা হয়েছে ঢালাই ক্ষেত্রে। অবিশ্বাস্য গতিতে একটানা টেনে নিয়ে যাওয়া হয়েছে ব্যাপারটা। জার্মানদের কাজ কারবারে সত্যি বিস্মিত না হয়ে পারা যায় না। কোথাও বিন্দুমাত্র তাল কাটে না, দেখার মতো ব্যাপার। রহস্যজনক কিছু সন্ধান পাওয়া যায়নি এখনো। লোহার টুকরোটা মামুলি, যে কোনো ভালো কারখানায়ই তৈরি করা যায় এই জিনিস। খুবই মিহি কয়লাটা, সচরাচর দেখা যায় না এরকম। প্রচুর ধাতব গুণ রয়েছে এতে, কিন্তু কোনো রহস্য নেই কয়লাতেও। পুরো নিঃসন্দেহ একটা ব্যাপার। যে কোনো আকরিক ধাতুকে পুরোপুরি শোধন করা যায় এই কারখানায়। মনের মতো জিনিস গড়ে নেওয়া যায় এই শুদ্ধ ধাতু দিয়ে। মাত্র 2টো সেকশন দেখা হয়েছে, এখনও আরও 24টা সেকশন বাকি। আসল 3টে হলো কেন্দ্রীয় ভবন, প্ল্যান আর মডেল ডিপার্টমেন্ট এবং সিক্রেট ক্যাবিনেট। সিক্রেট ক্যাবিনেটে কি আছে ঈশ্বর জানেন।
বেগম গোকুলের সম্পত্তি বেচার টাকা পেয়ে যে হুমকি দিয়েছেন প্রফেসর সুলুচ, সত্যিই কি কার্যকরী করবেন তিনি? সারাদিন হাড়ভাঙা খাটুনি গেছে। লেখা শেষ করে সোজা গিয়ে সাধারণ বিছানায় শুয়ে পড়ল জোহান। পাইপটা আগেই ধরিয়ে নিয়েছে। ঠোঁটের কোণ দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে গভীর চিন্তায় ডুবে গেল। অন্ধকারে কুণ্ডলি পাকিয়ে উঠে যাওয়া ধোঁয়া দেখতে পেল না সে। হঠাৎ কি মনে হতে নিজের অজান্তেই দুই হাত মুঠো হয়ে এলো জোহানের। বিড়বিড় করে বলল, নিজের জীবন দিয়ে হলেও ফ্র্যাঙ্ক ভিলকে রক্ষা করবই। স্বয়ং শয়তানও ঠেকাতে পারবে না আমাকে। সিক্রেট ক্যাবিনেটের সিক্রেট ফর্মুলা জানবই, যে করেই হোক। সারাটা রাত স্বপ্নে জানেটের সঙ্গে লুকোচুরি খেলল জোহান। 6 ধাপে ধাপে উন্নতি করে চলেছে ম্যাক্স। 3rd ক্লাস থেকে 2nd ক্লাস পেরিয়ে 1st ক্লাসে উঠে এসেছে মাস 3 মধ্যেই। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে কারখানায়। এত দ্রুত জ্যামিতি, বীজগণিত আর কলকবজার নকশা আঁকা শিখে নিয়েছে, অবাক হয়ে গেছে ইঞ্জিনিয়ার। 2 মাসের মধ্যেই সারা পড়ে গেল লৌহ নগরীতে। জোহানের মতো প্রতিভাধর ছেলে সমস্ত স্টালটাটে নেই। ঠিক 3 মাসের শেষে সুপারিশ লিখল ইঞ্জিনিয়ার। প্রথম শ্রেণীর ঢালাই শ্রমিক 26 বছরের জোহান। পরিচালকদের নজরে আনতে চাই তাকে। বইয়ের বিদ্যা, হাতে কলমে দক্ষতা আর আবিষ্কার প্রতিভা, 3টি দিক দিয়েই সাধারণের চেয়ে অনেক উপরে ছেলেটি। আরও কিছুদিন পর কর্মকর্তাদের নজরে পড়ল ম্যাক্স। ইতিমধ্যেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। স্টালটাটের খনিতে কাজ করে ম্যাক্সের বিধবা বাড়িওয়ালির একমাত্র ছেলে কার্ল। রাত তখন 10টা। 2 ঘন্টা আগেই খনি থেকে উঠে আসার কথা তার। ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন মা। তাকে অভয় দিল ম্যাক্স। বলল সে নিজে খনিতে নেমে দেখে আসবে। দেরি হচ্ছে কেন কার্লের? বাড়ি থেকে বেরিয়ে খনিতেই কাজ করে এমন কয়েকজন শ্রমিককে কার্লের খবর জিজ্ঞেস করল ম্যাক্স, কিন্তু কারো কাছ থেকে কোনো সদুত্তর পেল না। 11টা নাগাদ আলব্রেক খনির মুখে পৌঁছালো ম্যাক্স। বারাকে ফিরে যাচ্ছে ওভারসিয়ার। ম্যাক্সের উদ্বেগ দেখে বলল সে, নিচে গিয়ে দেখতে হবে, যাবে নাকি? গালিবার্ট অ্যাপারেটাস আছে? জিজ্ঞেস করল ম্যাক্স। আছে। কেন? খনির কত তলায় নামতে হবে কে জানে। বিপদের কি ঠিক ঠিকানা আছে? ঠিক বলেছ। অফিসে ঢুকে গালিবার্ট অ্যাপারেটাস বের করল ওভারসিয়ার। দস্তার তৈরি জিনিসটা। প্যারিসের পথে ঘাটে কোকো বিক্রেতাদের পিঠে বাঁধা আধারের মতোই দেখতে। উচ্চ চাপে বাতাস ভরে রাখা হয় এর ভেতর। আধারের গা থেকে রবারের নল বেরিয়ে আছে। নলের এক প্রান্তে লাগানো মোষের শিংয়ের তৈরি মাউথপিস। প্রয়োজনের সময় দাঁতে কামড়ে ধরতে হয়। নাক বন্ধ করতে হয় কাঠের ক্লিপ দিয়ে। শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত বাতাস শূন্য এলাকায় দরকার পড়ে গালিবার্ট অ্যাপারেটাস। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লিফটে চেপে বসল ম্যাক্স আর ওভারসিয়ার। নিচে নেমে চলল লিফট। দুপাশের দেয়ালে ঠিকরে পড়ছে ইলেকট্রিক আলো। তন্ন তন্ন করে খোঁজা হলো খনির যেদিকে সদ্য কাজ চলে সেদিকটায়, কিন্তু কোনো চিহ্নই নেই কার্লের। ফিরে আসছে এই সময় একটা পুরানো খনিমুখ নজরে পড়ল ম্যাক্সের। ওভারসিয়ারকে বলল, এর ভেতর একবার ঢুকে দেখবে। রাজি হলো ওভারসিয়ার। এগিয়ে চলল দুজনে। হঠাৎ বলে উঠল ওভারসিয়ার, মাথা ধরছে না? মাথার ভেতর কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব। তাই তো, বলল ম্যাক্স, আমারও কেমন কেমন লাগছে। চারপাশে তাকিয়ে একটু ভেবে বলল, নিশ্চয় চোখ ড্যাম্প আছে আশেপাশে কোথাও। কার্বনিক অ্যাসিড গ্যাস। চোখ ড্যাম্প। পকেটে দিয়াশালাই আছে? আছে।
বের করে এগিয়ে দিল ওভারসিয়ার। একেবারে মাটির কাছাকাছি নিয়ে গেল ম্যাক্স দেয়াশালাইয়ের জ্বলন্ত কাঠিটা। দপ করে নিভে গেল আগুন। হোম, যা বলেছি। পায়ের কাছে জমে আছে বাতাসের চেয়ে ভারী গ্যাস। জলদি গ্যালিবার্ট অ্যাপারেটাস পরে নিন। মোষের সিংয়ের মাউথপিসটা দাঁতে কামড়ে ধরল দুজনেই। নাকে আটল কাঠের ক্লিপ। এগিয়ে গেল সুড়ঙ্গের আরও ভেতরে। 15 মিনিট পর আবার পরিষ্কার বাতাসে ফিরে এলো দুজনে। ফুরিয়ে গেছে যন্ত্রের ভেতরের বাতাস। বিশুদ্ধ বাতাস নিয়ে আবার সুড়ঙ্গে ঢুকলো ওরা। দ্বিতীয় নয়, তৃতীয়বারে গিয়ে সফল হলো ওরা। সুড়ঙ্গের অনেক ভেতর থেকে বৈদ্যুতিক আলোক ছটা নজরে পড়ল ওদের। ছুটল দুজনে। দুপাশে স্যাঁতসেঁতে দেয়াল। দেয়ালের ঠিক নিচেই পড়ে আছে কাল্ট রয়ার। নিচু হয়ে তার গায়ে হাত দিল ম্যাক্স। বরফের মতো ঠান্ডা নীল ঠোঁট আর বসে যাওয়া ঘোলাটে চোখের দিকে তাকিয়েই বলে দিতে পারে যে কেউ কি হয়েছে ওর। চোখ ড্যাম্পে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে কাল। 10 ঘন্টা পরে ওয়ার্কার ব্যারাকে টোকেন নিতে গিয়ে নির্দেশ নামটা দেখতে পেল ম্যাক্স। ওতে লেখা, আজ 10টায় ডিরেক্টর জেনারেলের অফিসে হাজির হতে অনুরোধ করা হচ্ছে জোহানকে।